আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই বছর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় 108তম স্থান অধিকারকারী তাজদিদুল তাকওয়া। তাকওয়াকে আজকে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো ভাইয়া তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তাকওয়া তুমি এইচএসসিটা হচ্ছে কোন কলেজ থেকে পাশ করেছো? আমি পাশ করেছিলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আচ্ছা, তুমি বাংলা ভার্সনে ছিলা নাকি ইংলিশ ভার্সনে? আমি ছিলাম বাংলা ভার্সনে। আচ্ছা, তাকওয়া হচ্ছে 108তম স্থান অধিকার করেছে। এটি একটি ভালো মেরিট এবং ভালো একটি সাবজেক্ট সে অবশ্যই পাবে। তোমার যে সম্পূর্ণ জার্নিটা, তুমি যখন হচ্ছে এইচএসসিতে পড়াশোনা করেছো, সেখানে তুমি ব্যবসা শিক্ষা বিভাগের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোতে পড়াশোনা করেছো। আর যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ বা তুমি যখন সিলেবাসটা দেখেছো, সেখানে দেখতে পেয়েছো দুইটি হচ্ছে নতুন বিষয়, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল। তুমি যখন প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছ তখন তুমি একটু কনফিউশনে ছিলা কিনা? হ্যাঁ, এটা একটা নিশ্চয়ই কনফিউশনের ম্যাটার ছিল, কারণ যেহেতু সাবজেক্টগুলো সেম ছিল না, আর কোচিং চুজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটা দ্বিধাগ্রস্ত হয়েছিলাম অনেক। আর এই সাবজেক্টগুলো কোথেকে কভার করা যেতে পারে সেটা নিয়ে অনেক টেনশন কাজ করছিল, যেহেতু টপিকগুলো আগে থেকে পড়া নয়। ও এই বিষয়ে আগে থেকে টেনশন ছিল, যাক ভাগ্যিস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কভার করে আসতে পারলাম এই সময়। আচ্ছা, তুমি যখন এই দুইটি সাবজেক্ট দেখেছো, অবশ্যই কোথাও না কোথাও যুক্ত হওয়ার একটা প্ল্যান অবশ্যই ছিল, যেহেতু এই দুইটি বিষয় একেবারে নতুন। আবার অনেকে দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত যারা আছে তাদের ক্ষেত্রে একাডেমিক লেভেলের যাতে যে বিষয়গুলো মিল থাকে, মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো, সেক্ষেত্রে হয়তো এমন হইতে পারে যে মানে কোথাও না পড়া হয়তো চান্স পাইতে পারে, কারণ একাডেমিক লেভেল যেটা আছে সেটাতে সে পড়াশোনা করে এসেছে সাবজেক্টগুলো, এবং ভর্তি পরীক্ষাও হচ্ছে সেই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসতেছে। এখানে যেহেতু একেবারে দুইটি নতুন বিষয়, অ্যানালাইটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, তোমার মনে হয়েছিল অবশ্যই হচ্ছে এই দুইটি বিষয় যেহেতু নতুন, কোথাও না কোথাও থেকে কভার করতে হবে। আমাদের সাথে কিভাবে তোমার হচ্ছে সন্ধান মিলেছিল বা আমাদের সাথে তুমি কিভাবে যুক্ত হয়েছিল, কোন সময় থেকে? প্রথমত যখন থেকে সিইউসি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু, তখন থেকে ইউটিউবে খুঁজে বের করার চেষ্টা করি কোনোভাবে কোনো সোর্স পাই কিনা। তো ওখান থেকে একটা ফ্রি ক্লাস পাই, খুব সম্ভবত এটা ছিল একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো ফ্রি ক্লাস ম্যাথের উপর, ওটা আপনি নিয়েছিলেন। তো ওখান থেকে দেখে আমি মোটামুটি সোর্স খুঁজে বের করার চেষ্টা করি যে ওখান থেকে আমি একটা পেড ক্লাস হলেও পেতে পারি, পুরাটা সম্পূর্ণ সিলেবাস যেন কমপ্লিট করতে পারি। তো এরপর আমার ওখান থেকে আপনাদের সাথে যোগাযোগ শুরু, আপনাদের অ্যাডমিন থেকে যোগাযোগ করে আপনাদের একটা পেড ব্যাচ পাই 1,500 টাকার মনে হয়। ওই ব্যাচে ভর্তি হয়ে প্রথম থেকে মোটামুটি একটা ভালো সাপোর্ট পেয়েছিলাম। আর সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, খুব রিলেভেন্ট কোয়েশ্চেন ছিল। অ্যান্ড রিলেভেন্ট কোয়েশ্চেন দেখে যখন বুঝতে পারলাম যে বিগত বছরের সাথে মিল আছে, তাহলে এখান থেকে প্রিপারেশনটা আগানো যায়। ওখান থেকে প্রিপারেশনটা শুরু করি, ম্যাথগুলো ক্লাস ডেইলি করছিলাম। এরপর ম্যাথের ক্লাসগুলো বাদে অ্যানালাইটিক্যাল ক্লাসগুলো যেহেতু খুব নতুন ছিল, ওই সাবজেক্টগুলোতে ভালো একটা কাভার দেওয়া গিয়েছিলো। আর বেসিকগুলোকে স্ট্রং করা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু বেসিক পারলে কোয়েশ্চেন যেমনই হোক না কেন মোটামুটি কাভার দেওয়া যেতে পারে। আর ইংলিশের ক্ষেত্রে আগে থেকে জানা থাকলেও কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে, যেহেতু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজেদের মতো প্রশ্ন করে, তাহলে তাদের মতো করে কোয়েশ্চেন প্যাটার্নগুলো সলভ করতে পারাটাও কিন্তু অন্যরকম একটা বিষয়। ওখান থেকে নিজেকে কাভার আপ করে নেওয়া, প্রিপারেশনটা 100% করা, চ্যালেঞ্জিং হলেও আলহামদুলিল্লাহ কাভার করতে পারলাম। আচ্ছা, এখানে দুইটি বিষয় হচ্ছে একেবারে ইংলিশে হচ্ছে প্রশ্ন এসেছিল, অ্যানালাইটিক্যাল স্কিল এবং হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, যেটি ইংলিশ রয়েছে সেটি। এই দুইটি সাবজেক্টের প্রশ্নগুলো যেহেতু ইংরেজিতে করা হয়ে থাকে এবং তুমি পরে এসেছো বাংলা ভার্সন থেকে, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হয়েছিল কি না এই দুটি সাবজেক্টের প্রশ্নের আনসার দেওয়ার ক্ষেত্রে? সর্বপ্রথম ভোকাবুলারি, এটা নিয়ে একটা সমস্যা থাকে, অনেকের অনেক রকম ওয়ার্ড স্টক থাকে না। তো আমি এই জিনিসটা যখনই বুঝতে পারি চেষ্টা করি যে প্রশ্নের প্যাটার্নটা খুঁজে বের করা বা বুঝে নেওয়া যে কীভাবে কোয়েশ্চেনগুলো সলভ করতে হয়। ইউনিক স্কুলের ক্লাসেসগুলো অনেক ভালো ছিল, মোটামুটি ওরা বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে প্রশ্নের প্যাটার্নটা ধরতে হয়। তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন যদি ধরতে পারি, কোয়েশ্চেন যেমনই হোক না কেন কোয়েশ্চেনটা আনসার করা যায়। আর ভোকাবুলারি যত ভালো স্টক করতে পারছি ততই ভালো ইমপ্রুভ হয়েছে, ওয়ার্ডগুলো বুঝে বুঝে, ওয়ার্ড বুঝতে পেরে সেন্টেন্স বুঝতে পারছি, সেন্টেন্স বুঝতে পেরে এরপর আমি কোয়েশ্চেনটা বুঝতে পারছি, আস্তে ধীরে কোয়েশ্চেন সলভ করতে পারা। এরপর ডেইলি মডেল টেস্টগুলো দেওয়া, যখনই ওয়েবসাইটে দেওয়া হয় ওগুলো সলভ করতাম, অ্যান্ড এতেই মোটামুটি কোয়েশ্চেনগুলো ধরতে পারছি, অ্যান্ড আমার নাম্বারও আগে আসছে।
আচ্ছা, প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে বিগত সেশনে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা অনেক বেশি সহজ ছিল বলা যায়, কিন্তু এই বছরের প্রশ্নটা যদি তুমি যেটা আনসার করেছো এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ম্যাথ হচ্ছে তোমাকে দুইটি স্টেপ পার করতে হয়েছে, মানে তুমি হয়তো শর্টকাট করতে গেছো কিন্তু সেই জায়গায় শর্টকাট দিয়ে হচ্ছে না, এরকম অনেকগুলো প্রশ্ন ছিল। আবার কিছু হচ্ছে তুমি হচ্ছে এক লাইনে করতে পারবা যে এরকমও প্রশ্ন ছিল। প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে বিগত সেশনের সাথে তুলনা করে এই বছরের যে প্রশ্নটা, এই প্রশ্নটার আনসার করার ক্ষেত্রে তুমি কোন প্রসেসটা অ্যাপ্লাই করেছিলে? আসলে প্রশ্নটা যেহেতু একটু জটিল এসেছে এবং স্ট্যান্ডার্ড ওয়েতে প্রশ্ন হয়েছিল। ম্যাথ প্রশ্ন একটু কঠিন হবে বা একটু ভিন্ন হবে এটা আগে থেকে ধারণা ছিল। তো পরীক্ষার আগে যেহেতু ধারণা ছিল যেই সাবজেক্টটাতে খুব ভালো দক্ষতা আছে ওটা দিয়ে শুরু করা সবচেয়ে ভালো, ওই হিসেব করে আমি ইংলিশ দিয়ে শুরু করি। যেহেতু ইংলিশের আপনাদের টোফেল ক্লাসেসগুলো ছিল, টোফেল যেহেতু করে এসেছি তাহলে এমনিতে আত্মবিশ্বাসটা বেশি। ইংলিশটা যখন ভালোভাবে শেষ হয়ে যায় কয়েকটা বাদ ছিল বা ওগুলো ধারণা করে নিছি যে ওগুলো পরে দিয়ে আনসার করব। এরপরে আমি ম্যাথ ধরি, ম্যাথ থেকে যেগুলো কমন পড়ছে কমনগুলো আনসার করি, কমনগুলো যেহেতু আনসার হয়ে গেছে যেগুলো বাকি আছে ওগুলো পরের জন্য রেখে দিই। এরপর ম্যাথ পরের পার্টে যাই, অ্যানালাইটিক্যালে যাই। ম্যাথের ক্ষেত্রে সত্যি কথা বলতে বেসিক যদি স্ট্রং থাকে সব রকম ম্যাথ করা যায়। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথের প্রতিটা টাইপ করে যাওয়া আর ম্যাথের বেসিকগুলো দেখে যাওয়া, তাহলে সব রকম ম্যাথ করে যাওয়া হয়। ম্যাথ যেরকমই আসুক না কেন ওগুলো কিন্তু সলভ করা যেতে পারে। আচ্ছা, ম্যাথের যে বেসিক, অবশ্যই তুমি যেহেতু 108তম স্থান অধিকার করেছো, বলা যায় যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বেসিক যেটা ছিল অবশ্যই স্ট্রং ছিল, না হয় এত দূর তুমি আসতে পারতে না এবং ভালো একটি মেরিট তৈরি করতে পারতে না। তুমি জুনিয়রদের উদ্দেশ্যে যারা সবচেয়ে বেশি বিষয়টাকে ভয় পায়, যেহেতু ম্যাথটা হচ্ছে তোমাদের একাডেমিক লেভেলে নাই আর অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে যে কোনো স্থান থেকে প্রশ্ন করা যাইতে পারে, এটা উভয়ের জন্য মানে যারা পরীক্ষাতে তাদের জন্য বলা যায় যে মোটামুটি একটি কমন হিসেবে মানে যে কোনো স্থান থেকে প্রশ্ন দিতে পারে এবং যাদের মোটামুটি আইকিউ ভালো তারা প্রশ্নটা আনসার করতে পারে। আর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এগুলো তো অবশ্যই পরে যাইতে হয়। প্রবলেম সলভিং স্কিল যে বিষয়টাকে বেশি ভয় পায়, এই জুনিয়রদের উদ্দেশ্যে তুমি বলবা যে আসলে প্রবলেম সলভিং স্কিলটা প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে এই সাবজেক্টটা কিভাবে শুরু করলে ভালো একটা আউটপুট পেতে পারে? শুরুতে আমি বলি ম্যাথটাকে একেবারে বেসিক থেকে ধরা। যতই মনে হয় আমি ম্যাথ পারবো তবুও বেসিক থেকে শুরু করা। প্রথমে পাটিগণিত, বীজগণিত এবং বীজগণিতের আশপাশে যেগুলো মিসেলনাস অঙ্ক থাকে কিংবা বিবিধ অঙ্ক থাকে ওগুলোকে বিভাগ আকারে আলাদা করে যেন প্রতিটার প্রিপারেশন আলাদা আলাদা থাকে। বেসিক কমপ্লিট হওয়ার পর এরপর যত হায়ার যাবে প্রতিটা সলিউশন করা এবং বই যেটা দেয়া থাকে, যে বই থাকুক না কেন সেই বই যেন সম্পূর্ণ শেষ হয়। সব রকম ম্যাথ যদি করা থাকে ততই বেশি আত্মবিশ্বাস তৈরি হয়। তো তাই আমার পক্ষ থেকে জুনিয়রদের বলা যেন প্রতিটা ম্যাথ করে যাওয়া হয়, প্রতিটা বেসিক যেন কমপ্লিট থাকে। বেসিক যদি দুর্বল থাকে তাহলে সে কখনোই সলভ করতে পারবে না, যতই না ইজি হোক। সেক্ষেত্রে বেসিক যত ভালো হবে, প্রশ্ন প্যাটার্ন যতই ভিন্ন হোক না কেন ততই মানে কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে বেসিকটা ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি যখন আমাদের কোর্সের সাথে যুক্ত হয়েছো অবশ্যই তুমি সিইউ বিবেক রেখার এই বইটি পেয়েছো এবং হচ্ছে আমাদের কোর্সে যতগুলো হচ্ছে এলিমেন্ট ছিল সবগুলো পাইছো। ওয়েবসাইটের অ্যাক্সেস থেকে শুরু করে ওয়েবসাইটের ক্লাস, তারপর ম্যারাথন ক্লাস, এমনি লাইভ ক্লাস সবগুলো তো মোটামুটি পাইছো। ফয়সাল ভাই যেটি বলতো মানে হচ্ছে ক্লাসগুলো 2বার শেষ করতে হবে, তারপর হচ্ছে যে বইটা 2বার শেষ করতে হবে। তুমি কোন পলিসিটা অ্যাপ্লাই করেছিলে? ফয়সাল ভাইয়ের কথা মতো নাকি তুমি কোনো ভিন্ন পলিসি অ্যাপ্লাই করেছিলে সেখানে? সর্বপ্রথম বলি স্টুডেন্টের নিজস্ব একটা থাকে, থাকা সত্ত্বেও মাঝে সময় নিজেকে ওভাবে মানায় নিতে হয়। মানে শিক্ষকের কিছু তো রুল তো মানতেই হয়। টিচারের যেই ইনস্ট্রাক্টর থাকুক না কেন তার কিছু কনসেপ্ট নিজের মধ্যে আয়ত্ত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ফয়সাল স্যার প্রথম থেকে হেল্প করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। উনি প্রথম থেকে মোটামুটি আমাদেরকে সাহায্য করার ট্রাই করছিল কীভাবে কোন জিনিসগুলোকে ইমপ্রুভ করা যেতে পারে। অ্যান্ড এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে বইটাকে অন্তত 2বার শেষ করা, কারণ প্রতিটা টপিক যদি করেও যাই, কোনো টপিক আগে করেছিলাম হয়তো 2 মাস আগে করেছি, একেবারে পরীক্ষার আগে যদি আমি ওটা না পারি তাহলে হয় না। এই টপিকটা যদি আমি একবার শেষ করি তার চেয়ে বরং সেটা যদি 2বার কিংবা 3বার শেষ করি টপিকটা সম্পর্কে আমার দক্ষতা বাড়বে। তাহলে টপিকটা থেকে যদি একটা অঙ্ক আসে সেটা আমার 2 নম্বর কনফার্ম। এই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমার নিজেরও তো একটা নিজের রকমের একটা চেষ্টা থাকে কিংবা নিজের রকম একটা পড়ালেখার স্টাইল থাকে। তো দুইটাকে একসাথে সমন্বয় করে উভয় করে পড়ালেখা করছি, মোটামুটি ভালোই বেনিফিশিয়াল হয়েছে। আচ্ছা, মানে ফয়সাল ভাইয়ের কথাটাই তুমি ধরছিলে, মানে 2বার শেষ করেছিল ওটাই। প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, মানে তোমার ধারণা মতো তুমি যে প্রশ্নটা মিলাইছো মানে আনসারটা মিলাইছো সেখানে কয়টি করে তোমার কারেক্ট ছিল? মানে প্রবলেম সলভিং স্কিলে কয়টা কারেক্ট ছিল, অ্যানালাইটিক্যাল স্কিলে কয়টা কারেক্ট ছিল, আর হচ্ছে ইংলিশে কয়টা কারেক্ট ছিল? যেহেতু ইংলিশ এবং প্রবলেম সলভিং স্কিলের এই সেশনের প্রশ্নটা একটু কঠিন ছিল, তোমার মোটামুটি কয়টা করে কারেক্ট হয়েছিল তুমি যেটা দাগিয়েছিলে সেখানে? প্রথমে যদি ম্যাথে বলি, প্রবলেম সলভিং স্কিলে
ওখানে আমি যা অঙ্ক পেয়েছি সবই কমন এসেছে সত্যি কথা বলতে। তবুও দুই একটা কঠিন ছিল বিধায় হয়তো আমি ওই টাইমে সময়ে কুলায় নেই বিধায় হয়তো ভুল করেছি। এবারে একটি প্রশ্ন, শেষের প্রশ্ন যেটা ছিল ঘন দিয়ে মান বের করা, ওটা আমি পারিনি, তাই আমি ওটা স্কিপ করি। তো ইন টোটাল আমার 12টা হয় 15টাতে। আর অ্যানালাইটিক্যাল স্কিলের মধ্যে যেহেতু আমাদের বই থেকে বিবিএ ক্র্যাকার বই থেকে যেই প্রশ্নগুলো ছিল মোটামুটি রিলেভেন্ট ছিল, অ্যান্ড বিশেষ করে কিছু টপিক আলাদা আলাদা যেহেতু ছিল, কাউন্টিং ফিগার থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম সলভিং, এরপর ধরেন ডিসিশন মেকিং, ওগুলো যেহেতু করে গিয়েছিলাম, বেসিক তো মোটামুটি স্ট্রং আছে। সেক্ষেত্রে যেই প্রশ্ন আসুক না কেন মোটামুটি আনসার করতে পারি। ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে 15টাতে আমার 14টা হয়। আর ইংলিশ থেকে গ্রামার একটু ভুল হলো। আমার ভোকাবুলারি যেহেতু আমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল বিসিএস থেকে কমন পড়তে পারে কিংবা যে বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে কমন পড়তে পারে, ওই প্রশ্নগুলো দেখে যাওয়ার কারণে ওখান থেকে অলমোস্ট আমার ভোকাবুলারি সবগুলোই কমন পড়ছে। আর গ্রামার থেকে দুই একটা ভুল হলেও তেমন বেশি হয় নাই। ইন টোটাল ইংলিশের মধ্যে আমার শুধু কম্প্রিহেনশন একটু ভুল হয়েছে, যেটা আসলে আমার সময় জ্ঞান না থাকার কারণে হয়তো ভুল হয়েছিল। এ বাদে গ্রামারগুলো সবগুলোই কারেক্ট হয়েছে, 2টা ছাড়া। আর ভোকাবুলারিতে একটা ভুল হয় বা আনকমন পড়ে, এ বাদে সবগুলোই আমার মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এখানে টোটাল হচ্ছে 65টা প্রশ্ন ছিল। 65টা প্রশ্নের মধ্যে ইংলিশের মধ্যে 35টি, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং স্কিলে 15টি, অ্যানালাইটিক্যাল স্কিলে 15টি। এবং তুমি যখন একটা হলের পরিবেশে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো, তুমি স্বাভাবিকভাবে যে কোনো কোচিংয়ে বা হচ্ছে তোমার বাসায় বা আমরা যে এক্সামগুলো নিয়েছি অনলাইনে, তুমি বাসায় বসে পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষা এবং হচ্ছে হলের পরিবেশটা এক থাকে না, অনেকে হচ্ছে প্যানিক হয়ে যায়। তুমি জুনিয়রদের উদ্দেশ্যে এটি হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটা, মানে জুনিয়র যারা রয়েছে, জুনিয়ররা এই কথাটা অবশ্যই রাখতে বাধ্য। মানে তুমি আসলে কিভাবে এই হলের পরিবেশটিতে 65টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন আনসার করেছিলে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করেছো? যেহেতু তুমি 108তম স্থান অধিকার করেছো, তুমি বেশিরভাগ কোয়েশ্চেন হচ্ছে কারেক্ট আনসার করেছো, এই জন্য হচ্ছে তোমার ভালো মেরিটটা তৈরি হয়েছে। সো জুনিয়রদের উদ্দেশ্যে তুমি এটা বলবা যে আসলে এই হলের পরিবেশটা তুমি কিভাবে মানিয়ে নিয়েছো, বা কোনো তোমার মধ্যে প্যানিক আসছিল কিনা, বা হচ্ছে তুমি একটু কনফিউশনে পড়ছিলা কিনা, মানে কীরকম ভাবে হচ্ছে 1 ঘন্টা সময়টা তুমি পার করছো? এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, যেটা বেসিক স্ট্রং করছে ওই বেসিক ওয়াইজ যে প্রশ্নগুলো আছে বারবার সলভ করা। এই জন্যই তো ফয়সাল ভাই বললো যে 2বার করে শেষ করার জন্য। প্রশ্নগুলো যত বেশি করব তত বেশি এফিসিয়েন্সি অ্যান্ড এফিকেসি বৃদ্ধি পায়। ওই ক্ষেত্রে প্রশ্নগুলো যত সলভ করব তত বেশি কনফিডেন্ট বাড়বে। তাই আমাদের সময়টাও কম প্রয়োজন হবে। ধরেন একটা এমসিকিউর জন্য 1 মিনিট করে লাগে, কিন্তু দেখা যাবে যে তখন মাত্র 20 থেকে 30 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে। সময় জ্ঞান থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় জ্ঞানের পাশাপাশি অনলাইনে যে প্রশ্নই থাকুক না কেন, অনলাইনের প্ল্যাটফর্মে পরীক্ষা দিক কিংবা ফিজিক্যালি পরীক্ষা দিক, প্রশ্নগুলোকে বারবার পরীক্ষা দিতে হবে। দিনে অন্তত 2বার দেওয়া আমার তরফ থেকে যেটা আমি বলতে চাচ্ছি, অন্তত 2টা করে মডেল টেস্ট যদি সলভ করা যেতে পারে তাহলে মোটামুটি প্রায় 15 দিনে 30টা করে সলভ হয়ে যায়। এটাই মানে মোটামুটি এনাফ একটা স্টুডেন্টের জন্য। এতটুকু প্রশ্নও যদি সলভ করা হয় তাতেই তার মোটামুটি কনফিডেন্ট বৃদ্ধি পাবে, এবং সে 60 মিনিটের মধ্যে কীভাবে 65টা প্রশ্ন সলভ করতে হবে সেটা সে খুব সম্ভবত পেরে যাবে। কিন্তু কম্প্রিহেনশনের ক্ষেত্রে কম্প্রিহেনশন কখনো কমন পড়ে না, ধরে নিতে হবে কমন পাবো না। এটা কখনোই যদি ধরে নেওয়া যায় যে কমন পড়বে তাহলে সে এটা বোকামি করবে। কম্প্রিহেনশন সবসময় কমন পড়বে না ধরে নিয়ে কম্প্রিহেনশনের সময় গুরুত্বপূর্ণ 10 মিনিট কিংবা 15 মিনিট সময় দেওয়া এক্সট্রা রাখা উচিত। এবং ম্যাথের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে ঠান্ডা মাথায় যেন প্রশ্নগুলো সলভ করা হয়, কারণ জানা ম্যাথে অনেক সময় ভুল হয়ে যায়। এই জিনিসটা যেন সবসময় মেনটেন করে স্টুডেন্টরা, যারা জুনিয়র আছে তাদের জন্য আমার বলা। আচ্ছা, এর আগে হচ্ছে যে আমাদের আয়ান ছিল, আয়ান এবং তাকওয়া দুইজন থেকে হচ্ছে মানে একেবারে কমন যেই উত্তরটা যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে কম্প্রিহেনশনের ক্ষেত্রে অবশ্যই এটা কমন থাকবে না এবং এটার জন্য একটু বেশি টাইম রাখতে হবে। এটাতে যদি তুমি বেশি টাইম না রেখো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে একটু কনফিউশনে পড়তে পারো, হয়তো বা একটু তোমার মধ্যে হতাশা কাজ করতে পারে, বা প্রশ্নগুলো তুমি একুরেট হচ্ছে মিলাইতে পারবা না। সো কম্প্রিহেনশনের ক্ষেত্রে তোমরা একটু বেশি টাইম রাখবা, যারা জুনিয়র রয়েছে তারা যারা আগামী সেশনে অর্থাৎ এর পরবর্তী সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, বা তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে থাকবা, তোমরা এই কম্প্রিহেনশনের ক্ষেত্রে একটু সময় রাখবে এবং হচ্ছে এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো পরে তার পরবর্তীতে তোমাকে আনসার করতে হবে। আর প্রবলেম সলভিং স্কিলে যেটা বলেছে তাকওয়া, সেটা আমি অবশ্যই তোমরা যারা আমাকে চিনো বা আমি যেভাবে পড়িয়েছি সবসময় বলেছি হচ্ছে বেসিকটা স্ট্রং রাখতে। এই জন্য আমি প্রত্যেকটা টপিক পড়ার ক্ষেত্রে আমি পড়াচ্ছি স্কোয়ার রুট অর্থাৎ
বর্গমূল পড়াচ্ছি সেখানে আমি যতগুলো হচ্ছে বেসিক ছিল আগে বেসিকটা পড়াইছি। আর আমি ট্রাই করি যে হচ্ছে মানে খুব কম ম্যাথ করাই যাতে ভালো একটা আউটপুট পাওয়া যায়, মানে টাইপ ওয়াইজ। এই টাইপ থেকে আমি 2টা করাইছি, বাকি তুমি 4টা নিচ থেকে পড়ো। ওই রকম তাকুয়াও যেটি বলেছে মানে প্রত্যেকটা টাইপ যদি কভার করা যায় এবং যদি বেসিকটা স্ট্রং করা যায় সেক্ষেত্রে যেই রকম প্রশ্ন হোক না কেন ভালো মতো আনসার করে আসা যাবে। আর তাকুয়া হচ্ছে সবগুলো সম্মিলিতভাবে যদি তুমি মিলাও, আমাদের বই বা হচ্ছে আমাদের কোর্স বা হচ্ছে প্রত্যেকটি এক্সাম, এইগুলো তুমি মোটামুটি মানে কিভাবে আসলে হ্যান্ডেল করছিলা, যেহেতু হচ্ছে এই জার্নিটা অনেক কঠিন একটা সময়, অনেক সময় তোমার হতাশা কাজ করছিল, অনেক সময় তোমার মনে হয়েছিল পারবা না, বা অনেক সময় হচ্ছে বিভিন্ন স্যারকে আনসার করেছিলা, বা এরকম হয়েছিল যে 1 ঘন্টা পর আনসার পাইছো যেটি সত্যি কথা, বা 30 মিনিট পর আনসার পাইছো। মানে এই সময়টা তুমি টোটালি হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিল তুমি সেপ্টেম্বর থেকে। সো সেপ্টেম্বর থেকে এতটুকু পর্যন্ত মানে তুমি সময়টা আসলে কীভাবে পার করছিলা? প্রথম কথা, হাল ছাড়া যাবে না। যাই হোক, সবসময় সাপোর্ট ছিল, এটা না বললেই নয়। যখন থেকে আছে আমি খুব সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর ওই সেশন থেকে মোটামুটি জয়েন আছি আপনাদের সাথে। এবং সবচেয়ে বড় বিষয়, আমি যখনই প্রশ্ন করি না কেন একটা ভালো হেল্পলাইন পাইছি। আর পাশাপাশি যেহেতু আমার পড়াগুলো ভালো লাগছে, বিশেষ করে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল কোনোটাকে পিছিয়ে রাখার মতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল, প্রতিটা টপিক আলাদা করে সেগমেন্ট করে দেওয়া ছিল, যার কারণে যেই বিষয়ে দুর্বল সে সেই বিষয়টাকে এক্সট্রা দেখতে পারবে। ওয়েবসাইটে যেহেতু আলাদা করে ভিডিও রেকর্ডেড ছিল, কেউ যদি কোনো বিষয়ে একটু পিছিয়ে থাকে, কোনো কারণে হয়তো আমি একটা টপিক হয়তো কম পারি, তাহলে আমার যদি খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমি ওই টপিকটা আবার দ্বিতীয়বার রেকর্ডেড ভিডিওটা আরেকবার দেখে নিলাম, তাহলে আমার ওই টপিকটা নিয়ে কোনো সমস্যা হলো না। এই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা পেয়েছি রেকর্ডেড ক্লাসগুলো ছিল। লাইভ ক্লাসও খুব ইম্পর্টেন্ট, কারণ কোনো যদি প্রশ্ন থাকে, ইনস্ট্যান্ট যদি জবাব লাগে তাহলে আমি কেমনে দিব। এটা অনেকটা ফিজিক্যাল ক্লাসটাকেই মানে পূরণ করে ফেলে যেই লাইভ ক্লাসেসগুলো ছিল। এই লাইভ ক্লাসেসগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল, মোটামুটি 1-2 ঘন্টা করে তো দৈনিক আমি ক্লাসগুলো করছি। পাশাপাশি ওই ক্লাসের উপর ভিত্তি করে আরেকটা আমার রেকর্ডেড ক্লাসও ছিল ওয়েবসাইটে। 2 ক্লাসই একেবারে সম্মিলিতভাবে যখন পড়ে নিয়েছে তখন আমার ওই চ্যাপ্টার সম্পর্কে পুরোটা ধারণা হয়ে গিয়েছে, তাহলে আমার ওই চ্যাপ্টার সম্পর্কে কোনো সমস্যা ছিল না। আর পাশাপাশি মডেল টেস্ট যদি সলভ করি তাহলে যে পড়াগুলো আমি আগে থেকে পড়ে নিয়েছি ওই পড়াগুলোই আবার যখন এখানের মধ্যে ইমপ্লিমেন্ট করি তাহলে টোটাল প্রিপারেশনটা আমার কমপ্লিট হয়ে যায়। এক্ষেত্রে প্রতিটা টপিকের ক্লাসগুলো করা, লাইভ ক্লাসগুলো বিশেষ করে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস এবং সবশেষে মডেল টেস্ট, 3টা যখন সম্মিলিতভাবে প্রিপারেশন নেওয়া যায় তখন সব রকম টপিক আমার ধরে ফেলা হয়। তো এক্ষেত্রে আমি এই জিনিসটাই সবচেয়ে বেশি ফলো করছি এবং এভাবে করে আমার মোটামুটি পুরো সিলেবাসটা কমপ্লিট হয়। আর সিলেবাস কোনোটাই বাদ রাখা যাবে না, যেহেতু অ্যাডমিশন টেস্টের সময় দেখা যায় যে কোনো একটা টপিক বাদও পড়ে যায়, তাহলে আমি যেই টপিক থেকে মনে করছি ওই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু কখনো হয় না। একটা জ্যামিতি, যেমন জ্যামিতি করে গিয়েছিলাম, পাশাপাশি আলজেব্রা হইতে তো পারতো একটা আসতো, আমি যদি মনে করি যে না আসবে না, ধরে যদি না করেছে তাহলে আমার 2 নাম্বার পিছিয়ে গেলাম। এবং 2 নাম্বারও কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা নাম্বার। 2 নাম্বারের জন্য অনেক র্যাঙ্ক পিছিয়ে যায়, অনেকের স্বপ্ন পূরণ হয় না, বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। এক্ষেত্রে আমার কথা হচ্ছে প্রতিটা বিষয় দেখে যেতে হবে। কোনো কারণে যদি দুর্বলও থাকে অন্তত বিষয়টা সম্পর্কে ধারণা নিয়ে যাবে, যেন প্রশ্নে যখনই পরীক্ষার হলে যেন আমি কোনো মতো আনসারটা দাগায় আসতে পারি, যাতে আমার 2টা নাম্বার হলেও যেন আমার কাছে আসে। আচ্ছা, তাকুয়া যেটি বলেছে সেটা হচ্ছে মানে প্রত্যেকটা টপিক অবশ্যই পড়ে যেতে হবে। সো তোমরা যারা এর পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, যে কোনো স্থানে বা যে কোনো ইউনিটে হইতে পারে, তোমার যে সিলেবাস সেই সিলেবাসটার মধ্যে যেই টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিককে অবশ্যই পড়তে হবে। এমনও হইতে পারে যে তুমি যেই টপিক থেকে পড়ো নাই ওই টপিক থেকে 3টা অথবা 4টা প্রশ্ন চলে আসতে পারে। প্রত্যেকটা সেশনও হচ্ছে এটা। আমি যদি বলি আমি যেটা পড়ে প্রবলেম সলভিং স্কিলে, সেখানে অনুপাত থেকে হচ্ছে বিগত সেশন হচ্ছে 3-4টা প্রশ্ন হয়েছিল। তুমি অনুপাত এই শুধু টপিকটা পড়ো নাই, 3টা প্রশ্ন এখান থেকে বাদ চলে যাবে, মানে 6 নাম্বার। বা এই সেশনও হচ্ছে আমি একটি সামারি করে দিয়েছি কোথা থেকে কয়টা প্রশ্ন হয়েছে, সেখানেও হচ্ছে একটি টপিকের ক্ষেত্রে 2 থেকে 3টি প্রশ্ন ছিল। সো ওই রকম প্রশ্নগুলো যদি তুমি মনে করো লাভ ক্ষতি বাদ দিয়েছো, সেক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3টা হচ্ছে প্রশ্ন তোমার থেকে চলে যাবে, মানে হচ্ছে তুমি একেবারে হচ্ছে একটা টপিকের কারণে 3টা প্রশ্ন আনসার করতে পারবে না। সো তাকেও আমাদের যে বিষয়টি শেয়ার করেছে এটা অবশ্যই তার এই পদ্ধতিটা আমাদের অ্যাপ্লাই করা উচিত। মানে হচ্ছে প্রত্যেকটা টপিককে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, মানে এমন হইতে পারে যে ওই টপিকটা পড়ো না ওইখান থেকে বেশি প্রশ্ন চলে আসছে এরকম। আর হচ্ছে তাকুয়ার যে জার্নিটা, সে 108তম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। 108তম স্থান মানে হচ্ছে সে অবশ্যই ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করবে। সো তোমরা যারা জুনিয়র রয়েছো তাদের যে সে কথাগুলো বলেছো এই কথাগুলো হচ্ছে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। ওর মতো বলা যায় যে ভালো একটা আউটপুট পাবা। ও মোটামুটি আমার লেগেছে যে হচ্ছে কথাগুলো
গুছিয়ে বলেছে এবং কিভাবে সে হলের সময়টা কাটাইছে বা কিভাবে প্রিপারেশন শুরু করেছে, কোন সাবজেক্টটা কিভাবে পড়তে হবে, সে কিন্তু সম্পূর্ণ আমাদের বিষয়টা শেয়ার করেছে। তাকওয়া এর পরবর্তীতে যে কথাটা সেটি হচ্ছে তুমি যেভাবে কাটাইছো, তুমি যেই পরিবেশে হচ্ছে জার্নিটা পার করছো, একদম সত্য যেই কথাটা সেটি শেয়ার করবা যে হচ্ছে অনেকে হচ্ছে অফলাইন এবং অনলাইন এই দুই সিস্টেমের মধ্যে অফলাইনটা মোটামুটি পড়তে পারলো বা এই সময়টা সে পার করতে পারলেও অনলাইনে মোটামুটি ফোকাস দিতে পারে না, বা তার হচ্ছে 1 ঘন্টা ক্লাস করতেছে, সেখানে হচ্ছে যেগুলো ওয়েবসাইটের ক্লাসের কথা তুমি বলেছো, মানে প্রত্যেকটা টপিক সেখানে সাজানো আছে, তোমার যেই টপিকটা মন চাই বা তুমি যেই টপিকটাতে দুর্বল ওই টপিকটা তুমি সেখান থেকে কভার দিতে পারো। মানে হচ্ছে আমি 30 মিনিট হচ্ছে ক্লাস করেছি, এরপরে 30 মিনিট হচ্ছে আমি ফেসবুকে চলে গেছি, বা 30 মিনিট আমি ইউটিউবে চলে গেছি, বা 30 মিনিট আমি গুগলে গেছি, বা আমি 50 মিনিটের মধ্যে বা আমি লাইভ অর্ধেক করেছি, এর পরবর্তীতে হচ্ছে আমি কোনো একটা গেমে চলে গেছি। সো তুমি এই জার্নিটা মানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, তুমি যেহেতু সম্পূর্ণ অনলাইনে ব্যাচই ছিলা, মনে করো তুমি অনলাইনের সবগুলো ক্লাস করেছো, এক্সাম দিয়েছো, তুমি এই সময়টা কীভাবে পার করছো? তোমার কি মনে হয় না যে মানে আমি 30 মিনিট হচ্ছে ক্লাস করবো, এরপর 30 মিনিট হচ্ছে গেম খেলবো, বা এর 30 মিনিট পর হচ্ছে ইউটিউবে যাবো, বা হচ্ছে 20 মিনিট ধরো হচ্ছে আমি অন্য কোথাও হচ্ছে, মোবাইল তো আছে তোমার হাতে, 30 মিনিট ক্লাস করলে তোমাকে কেউ বাধা দিবে না যে আমি ভাইয়ার 30 মিনিট ক্লাস করতেছি, ভাইয়া বলবে না যে তুমি এদিকে থাকাও, তুমি হচ্ছে হোয়াইট বোর্ডের দিকে থাকাও, তুমি এদিকে থাকাচ্ছ না, তুমি কথা বলতেছো, এরকম তো কেউ বলতেছে না ওই পারে বসে। সো তুমি এই সময়টা তুমি আসলে কীভাবে পার করছো? অনলাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পড়ালেখার প্রতি ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেশনটা যদি না থাকে, আপনার মাথায় এটা ঘুরপাক করবে যে আমি একটু গেম খেলি কিংবা আমি একটু ইউটিউবে যাই। যতক্ষণ না পর্যন্ত ফোন থাকে, লাইভ ক্লাসেসগুলো থাকে, যেন কমপ্লিট টাইমটা যেন ইন্টারেক্ট করা যেতে পারে। এবং স্যারও ভুল বলার নাই, আমি নিজেও এই কাজটা করছিলাম আগে। মাঝে সময় একটু ইউটিউবে চলে যেতাম, হয়তো একটু ফেসবুকে হয়তো একটু স্ক্রল করছি। এক্ষেত্রে আমি হয়তো একটু কম করছি, হয়তো একটু বেশি করলে হয়তো আমার পড়ালেখাটা হতো না। লাইভ ক্লাস যতক্ষণে হোক না কেন, লাইভ ক্লাসটা কমপ্লিট করা খুবই গুরুত্বপূর্ণ। একটা লাইভ ক্লাস কমপ্লিট না করার পর এবং আরেকটা লাইভ ক্লাস কমপ্লিট করার পর আসলে পার্থক্যটা বোঝা যায় যে আসলে আমি লাইভ ক্লাস কমপ্লিট করার পর কতটুকু মানে ফলাফলটা পাইছি, আর লাইভ ক্লাসটা কমপ্লিট না করার পর কতটুকু ফলাফলটা পাইনি। ওটা ডিফারেন্সিয়েট করেই বোঝা গেছে যে আসলে আমি কোনো টপিক হয়তো কমপ্লিটলি বুঝি নাই। তাহলে পুরো টপিকটা এবং পুরো ক্লাসটা যখন আমি প্রপারলি করবো, তখনই আমি আসলে পুরো সাবজেক্টটা বা পুরো টপিকটার উপর পারদর্শী হব। তো এক্ষেত্রে অনলাইন ক্লাস বা অনলাইন প্ল্যাটফর্ম ক্ষেত্রে হয়তো আমাদের অভিভাবকদের একটা ভুল ধারণা থাকে যে আসলে অনলাইনের মধ্যে হয়তো ছেলে মেয়ে অনলাইনের প্রতি ঝোঁক বেড়ে যাবে, হয়তো অন্য কিছু করতেছে, পড়ালেখা করতেছে কিনা একটা সন্দেহ জাগে। তো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিজেরই একটা ডেডিকেশন আনতে হবে। আমি আসলে অনলাইনে এখানে পড়তেই বসছি, আমি অন্য কিছু করতে আসি নাই, আমাকে অনলাইনে এখানে ক্লাসগুলো করতে হবে এবং টিচারদের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে, যেন এর মাধ্যমে আসলে টিচারদের প্রতি একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আসলে পড়ালেখার প্রতি ইচ্ছাটা বাড়ে। টিচারদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে ক্লাসগুলো করতে আরও ইচ্ছা বাড়বে। তাই টিচারদের সাথে একটা ভালো ইন্টারাকশন লাগবে এবং সাথে সাথে ক্লাসগুলোকে করার একটা ইচ্ছা থাকতে হবে। এর মাধ্যমে আস্তে ধীরে দেখা যাবে যে অনলাইনের প্রতি মানে আসক্তিটা কমবে, অন্যান্য জায়গায় যেতে কম ইচ্ছা করবে, পড়ালেখাটাই করতে ইচ্ছা করবে। লাইভটা যত সময় করা খুবই গুরুত্বপূর্ণ। যখন ধরেন আজকে 7টা বাজে ক্লাস, 7টা বাজে ক্লাসটা অবশ্যই করতে হবে। 7টা বাজে যে ক্লাসটা 7টা থেকে 8টা, অনেকে দেখা যেতে পারে যে ক্লাসগুলো 7টা বাজে শুরু হয়েছে, মানে সেভাবে যে ক্লাস তো আর্কাইভে থাকবে, আমি 9টা থেকে শুরু করি, এটা উচিত না। তাহলে আপনার সাথে আমার ইন্টারাকশনটা থাকলো না। ইন্টারাকশনটা তখনই থাকবে যখন আমি লাইভ ক্লাসটা এক্সাক্ট টাইমে করবো। 7টা থেকে 8টা টাইম, আমি 7টা থেকে 8টা টাইমটাই আমার ক্লাসটা থাকতে হবে। আমি যদি 9টা থেকে করি তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারলাম না। তাহলে আমার যদি কোনো সমস্যা থাকে আমি আপনার কাছে প্রশ্ন করতে পারবো না। প্রশ্ন যদি করতে না পারি তাহলে আমার যে ভুলগুলো থাকবে ওগুলো তো আমি পূরণ করে ফেলতে পারবো না। এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, তাকওয়ার থেকে এই বিষয়টা আমাদের অবশ্যই শিকার রয়েছে এবং এই বিষয়টাকে হচ্ছে অবশ্যই লক্ষ্য করতে হবে যে লাইভ ক্লাসগুলো তুমি যেখানে যুক্ত থাকো না কেন আমাদের কাছে বা অন্য কোথাও, লাইভ ক্লাসগুলো হচ্ছে ঠিক সময়ে করা। কারণ হচ্ছে লাইভ ক্লাসটা যদি রেকর্ডেড হয়ে যায় সেক্ষেত্রে তোমার বিরক্ত লাগবে যে আমি বলেছিলাম তাকওয়া 3 নম্বর প্রশ্নটার আনসার কী হতে পারে, তুমি একটু উত্তর দাও। তুমি তখন খুঁজবে যে আসলে তাকওয়াটা কে ছিল, আবার তাকওয়াকে জিজ্ঞেস করতেছে এরকম। বা হচ্ছে এখানে তোমরা কত আনসার দিয়েছো, আমি সবার নাম বললাম যে তোমরা 7 জন আনসার করেছো, এখানে সি সবার আনসার হচ্ছে এরকম। সো প্রত্যেকটি লাইভ ক্লাস হচ্ছে তোমাকে সময় মতো করতে হবে। তাকওয়া যেটি করেছিল, তাকওয়াকে অবশ্যই তোমাকে তাকওয়াটা স্বীকার করতে হবে, কারণ সে 108তম স্থান অধিকার করেছে এবং সে অবশ্যই এই পলিসিগুলো অ্যাপ্লাই করেছে অনলাইনে। মানে হচ্ছে সে অন্য কোথাও হয়তো কম সময় দিয়েছে, যেটি বলেছে সে কিন্তু প্রথমে স্বীকার করে নিয়েছে যে মানে প্রথম তার মনে হইতো যে মানে 30 মিনিট আমি করেছি, তার মন বসতো না, কিন্তু তোমাকে মন বসাইতে হবে ভালো একটি আউটপুট পাওয়ার জন্য। সো তোমরা যারা আমাদের
পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তারা হচ্ছে তাকওয়ার যেই আমাদের পরামর্শগুলো ছিল পরামর্শগুলো গ্রহণ করবা, কারণ সে প্রত্যেকটি বিষয়কে অ্যানালাইসিস করেছে। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।